ওসি সাহেবের সঙ্গে কথাও হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা, যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। এবং সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী। মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধহয়। আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি। আমি শুনেছি, আমি তো সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারি না, শুনেছি যে ওনার মন্ত্রণালয় যে কালকে রাত্রে যে ওনারা আসছিলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাতে আসছিলেন। প্রথমে প্রশাসনকে জানায়নি, ভাবলাম যে উনি যুবদলের তো আমি এই এলাকার অত ভালো চিনতামও না, তো সবাইকে যাদের চিনতাম এই রোডের একজন ছিলেন, ওনার মাধ্যমে এলাকার যে যুবদলের যে নেতৃস্থানীয় আছে তাদেরকে বলেছিলাম। ভাবছিলাম যে ওনারাই বোধহয় বলে দিলে হয়তো বন্ধ করে দিবে। মাঝে মাঝে আবার চুপ হয়ে যায়, আবার মাঝে মাঝে বেড়ে যায়, এরকম করতো। পুলিশের কাছে আমরা যখন জিডি করতে একটু সময় লাগলো। যাই হোক, জিডি নিয়েছেন। তারপরে আমার এক ভাই ছিলেন ডিআইজি, উনিও ফোন করে দিয়েছিলেন। তো পুলিশ ব্যাপারটা কেমন যেন মনে হয় যে ওনারা যখন কালকে আসছেন, আপনার একটা চিত্র তুলে ধরে যে এখানে 60-70 জন সন্ত্রাসীর মতো এরকম চেহারা ভালো না, এরকম নেশাগ্রস্ত ব্যক্তি একেবারে বিভিন্ন ধরনের কাজ করছে। ওসি সাহেবের সঙ্গে কথাও হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। আমরাও ভয় পাই, ওনারাও এদেরকে ধরবে কিংবা বলবে। আমি বললাম যে ঠিক আছে, হাসপাতালে এখানে চিকিৎসাধীন রুগী আছে, যন্ত্রপাতি আছে, যদি একটা সিন ক্রিয়েট করে, একটা মারামারি সৃষ্টি করে, তাহলে তো আমি অবশ্য সব ওইখানে আমার হাসপাতালে যারা সিকিউরিটি তাদেরকে বলছে কোনো মারামারির ভিতরে সহজে যাবে না, এরকম বলা আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়নি। আমি বললাম যে ওসি সাহেব, আপনি ওনাদেরকে নিয়ে যান, আপনি যে সিদ্ধান্ত দেবেন, যে মীমাংসা করে দেবেন, আমি এটা মেনে নেব। আপনি একটা সিদ্ধান্ত দেন। হ্যাঁ, ওদের দাবি আছে, কোনো ডকুমেন্ট নাই, আননেসেসারি একটা যাত্রার নামে 5 লক্ষ টাকা ওর কাছে পায়, 10 লক্ষ টাকা এর কাছে পায়, এই ধরনের জিনিস বললে তো হবে না। তো আপনি একটা সিদ্ধান্ত নিয়ে করেন। পরে অনেক কষ্টে তাদেরকে থানায় নিয়ে তারপরে একটা সেটেল ডাউন করছে, যে 2 দিন টাইম দিছে, যে 2 দিনের ভিতরে একটা ফয়সলা করবে। এই ব্যক্তিটা স্বপন ভাইকে মানে না, কাউকে মানে না। উনি অনেক বড় নেতা, নিজেই নিজেকে এত ভাবে, আমরা তো চিনি না। উনি এসে বলে আমি কমিশনার, বা আসলে কিছুই না। পরে শুনলাম যে আসলে কিছুই না, সবার কাছে গিয়ে এরকম ভয়ভীতি দেখায়, কিছু টাকা ইনকাম করে। পরে বলছে যে আমাকে কাজগুলি দিয়ে দিলেই হবে, মানে 5 লক্ষ টাকা লাগবে না, আমাকে কাজগুলি দিতে হবে। কাজগুলি দিব কি করে? এক এক মাসে বোধ হয় 60-70 হাজার টাকা বেশি দামে সে জিনিসপত্র দিচ্ছে। আমি বলছি আমার কি দরকার, আমি ফ্রি খাওয়াইতেছি, আমি নিজে যাই কিনবো। আমি যারা দায়িত্বে আছেন তারা হয় ভীত অথবা অন্য কোনো কারণে মোস্টলি ইনঅ্যাক্টিভ। সে কিন্তু সরাসরি আমার কাছে কখনো আসতো না। আসতো, অফিসে আসতো, ওদেরকে বলতো এই যে 4 নম্বর রোডে চিনে, অবশ্য অনেকে ওনাদের সবাই চেনে, যে ও তো ভালো ছেলে না, বলতো আমাকে যে। এবং সে বলে যে আমি অনেক বড়, আমি এবার কমিশনার পদপ্রার্থী। মানে কমিশনার পদপ্রার্থী তো অনেক বড় পোস্টেই হয় বোধহয়। রাত্রে নিউজটা হবে আমি জানতাম না, আমি ভাবছি বোধহয় পরে হবে। তবে তো এটা হয়ে যে এত হয়েছে, পরে রাত্রে যখন ওনারা আসছেন তখন আমি আশ্বস্ত হলাম যে না, ব্যাপারটা বেশ সিরিয়াস। এবং ওনারা একজন ডিজিএফআই একজন উচ্চপদস্থ কর্মকর্তাকে মানে ফোন করলেন এবং আমার সঙ্গে কথা বললেন। উনি বললেন তো যে আমরা অতি দ্রুত তাকে অ্যারেস্ট করে ফেলবো, এরকম। আসলে জনগণের শক্তিটা আলাদা শক্তি। আমি শুনেছি, আমি তো সরাসরি ওনার সঙ্গে কথা বলতে পারি না, শুনেছি যে ওনার মন্ত্রণালয় যে কালকে রাত্রে যে ওনারা আসছিলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনাতে আসছিলেন। অনেকে বলছিল যে প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া এটা দেওয়া দরকার। আমি ভাবছিলাম যে এই ধরনের জিনিস দিব, একটা কেমন নেগেটিভ নিউজ। আমি আসলে প্রথমে একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা দেবো কিনা। পরে দেখলাম যে আমার তো কোনো অল্টারনেট নাই। আমি হাউ ক্যান আই মানে রিচ দিস নিউজ, দিস ইজ এন এক্সেলেন্ট। আমি কিভাবে কৃতজ্ঞতা জানাবো আমি জানি না। আমার পক্ষ থেকে যত সাংবাদিক আছেন, যত এই যে আপনারা যে এত ভালো করতেছেন, এর আল্লাহ পাক সবচেয়ে উত্তম প্রতিদান দান করুক, এই দোয়া করি।